জীবন বিজ্ঞান ক্লাসে আমাদের যে সেকেন্ড অধ্যায় চলছিল, গত দুটো পার্টে আমরা সেকেন্ড অধ্যায় জীবনের প্রবাহমানতা, সেই জীবনের প্রবাহমানতার দুটো পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে ফার্স্ট এবং সেকেন্ড পার্টে ক্রোমোজোমের যে সৃষ্টির রহস্যগুলো, ক্রোমোজোম কোথা থেকে তৈরি হয়, ক্রোমোজোমের উপাদানগুলো কী কী, সেগুলো আমরা শিখেছিলাম। ঠিক পার্ট টুতে আমরা ক্রোমোজোমের যে তোমার গঠন, স্ট্রাকচার, অর্থাৎ একটা ক্রোমোজোমের মধ্যে কী কী থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে মাধ্যমিক জীবনবিজ্ঞানের সেকেন্ড অধ্যায়, যেটা জীবনের প্রবাহমানতা, সেই জীবনের প্রবাহমানতার থার্ড পার্টে আমরা খুব ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান কী, মানে কেমিক্যাল কম্পোনেন্টস অফ ক্রোমোজোম আজকের আলোচ্য বিষয়। তো আমি আশা করি তোমরা প্রত্যেকে যারা আমার সঙ্গে এখন আপাতত এই ভিডিওতে তোমরা আছো, তারা প্রত্যেকে পার্ট 1 পার্ট 2 ক্লাসগুলো দেখেছো এবং সেখান থেকে জীবনের প্রবাহমানতা যে একটি বড় অধ্যায়, সেই অধ্যায়ের পড়াগুলো ইতিমধ্যেই তোমরা তৈরি করেছো। তো আজকে চলো আমরা কথা না বাড়িয়ে, খুব মাধ্যমিকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটি হলো ক্রোমোজোমের রাসায়নিক গঠন। তো আজকে আমরা আমাদের পার্ট 3 এর ক্লাসে প্রথমেই জেনে নেব ক্রোমোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে। তার ঠিক পরেই কোষ বিভাজনের জন্য কোন কোন কোষ অঙ্গাণুগুলো সাহায্য করে আমাদের, সেগুলো নিয়ে জানব। তার সঙ্গে 3 প্রকারের যে কোষ বিভাজন, অর্থাৎ টাইপস অফ সেল ডিভিশন, 3 প্রকারের যে কোষ বিভাজন, আমাদের অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস, সেগুলো সম্পর্কে প্রাথমিক যে ধারণা, সেগুলো আমরা আজকে নিয়ে নেব। তো চলো, তোমরা আশা করি সবাই রেডি। চলো শুরু করা যাক আজকের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, জীবনের প্রবাহমানতা এই অধ্যায়ের ক্রোমোজোমের রাসায়নিক গঠন। একবার দেখে নাও ক্রোমোজোমের রাসায়নিক যে উপাদান। তো এখানে দেখো, আমরা ইতিমধ্যেই গত ক্লাসে একটা ক্রোমোজোমের কোন কোন পার্টগুলো নিয়ে গঠিত সেগুলো নিয়ে বিশদে আমি তোমাদের জানিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে ক্রোমোজোম মূলত ক্রোমাটিড, ক্রোমোনিমাটা, প্রাথমিক খাঁজ, মুখ্য খাঁজ, এনওআর এবং সেই সঙ্গে স্যাটেলাইট বডি এবং টেলোমিয়ার, এই 7টা অংশ নিয়ে একটা ক্রোমোজোম গঠিত। তো আজকে আমরা জেনে নেব ক্রোমোজোমের ভেতরের যে কেমিক্যাল কম্পোনেন্ট, সেই কেমিক্যাল কম্পোনেন্টগুলো কী কী। না, প্রথমেই দেখো একটা ক্রোমোজোমের যে রাসায়নিক উপাদান, সেগুলো দুটো অংশ নিয়ে গঠিত। একটা হলো প্রোটিন, অবশ্যই ক্রোমোজোমের মধ্যে প্রোটিন থাকবে, আর একটা হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড। তাহলে ক্রোমোজোমের মূল যে রাসায়নিক উপাদান কি কি বললাম, একটা হচ্ছে প্রোটিন এবং একটা নিউক্লিক অ্যাসিড। তো এই প্রোটিনগুলো আবার 2 রকমের হয়, একটা ক্ষারীয় প্রোটিন, আর একটা হচ্ছে আম্লিক প্রোটিন। তো যে ক্ষারীয় প্রোটিনগুলো আছে, সেই ক্ষারীয় প্রোটিনগুলো মূলত হিস্টোন জাতীয়, আর আম্লিক প্রোটিনগুলো সাধারণত নন হিস্টোন জাতীয়। ওকে, এবারে এই হিস্টোন জাতীয় ক্ষারীয় প্রোটিন যেগুলো আছে, সেগুলোর ভেতরে মূলত আর্জিনিন, লাইসিন, এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু থাকে, আর্জিনিন এবং লাইসিন। আর যেগুলো আম্লিক, নন হিস্টোন জাতীয় তোমার প্রোটিন রয়েছে ক্রোমোজোমের ভেতরে, সেখানে স্ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, এই সমস্ত আম্লিক অ্যাসিড, তোমার অ্যামাইনো অ্যাসিডগুলো, এই টাইরোসিন, স্ট্রিপ্টোফ্যান জাতীয় অ্যামাইনো অ্যাসিড দেখা যায়। ঠিক আছে, তাহলে আমাদের ক্রোমোজোমের একটা পার্ট প্রোটিন, আর একটা অংশ হচ্ছে নিউক্লিক অ্যাসিড। প্রোটিন 2 রকমের, ক্ষারীয় প্রোটিন, আম্লিক প্রোটিন। ক্ষারীয় প্রোটিনগুলোকে হিস্টোন জাতীয় বলবো, আর যেগুলো আম্লিক প্রোটিন সেগুলোকে নন হিস্টোন জাতীয় বলবো। তো এই নন হিস্টোনের মধ্যে যেগুলো, হিস্টোন যেগুলো ক্ষারীয় প্রোটিন, সেই ক্ষারীয় প্রোটিনগুলোর মধ্যে আমরা বললাম তোমার আর্জিনিন, ঠিক আছে, লাইসিন, এগুলো। আর যেগুলো নন হিস্টোন জাতীয় অর্থাৎ আম্লিক জাতীয় প্রোটিন, সেগুলো হচ্ছে তোমার স্ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, এই জাতীয় অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। ওকে, এ তো গেল প্রোটিন অংশ। এবারে চলে এসো, আমি প্রোটিন অংশকে মুছে দিলাম। ওকে,
প্রোটিন অংশ যদি এখান থেকে সরিয়ে নিই, তাহলে নিউক্লিক অ্যাসিড যেটা রয়েছে সেই নিউক্লিক অ্যাসিডগুলোও কিন্তু ক্রোমোজোমে 2 রকমের হয়। তোমরা সবাই জানো যে নিউক্লিক অ্যাসিড 2 রকমের, একটা ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএ মিন্স ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ মানে রাইবোনিউক্লিক অ্যাসিড। আরেকবার ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ মানে হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তো চলো এবার আমরা জেনে নেব ডিএনএ সম্পর্কে। ডিএনএ কাকে বলে না, ডিএনএ হচ্ছে যে সেই সমস্ত নিউক্লিক অ্যাসিড যেগুলো দ্বিতন্ত্রী হবে, স্বপ্রজননশীল হবে, জীবেদের বংশগত বৈশিষ্ট্য নির্ধারণ করবে, তারাই হচ্ছে ডিএনএ। তাহলে ডিএনএ আমরা বলবো, ডিএনএ কাকে বলে না, তোমার ডিএনএ হচ্ছে সেই সমস্ত নিউক্লিক অ্যাসিড যারা স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম অর্থাৎ পরিব্যক্তিতে সক্ষম এরা, এবং এরা কি করে না জীবেদের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে। এবং সেই সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে ডিএনএর যে সুগার, শর্করা, সেটা ডিঅক্সিরাইবোজ জাতীয়। তাহলে আমরা কি বলবো, ডিঅক্সিরাইবোজ জাতীয় শর্করা দ্বারা গঠিত, স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম যে সমস্ত নিউক্লিক অ্যাসিডগুলো জীবেদের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে তাকে আমরা বলবো ডিএনএ। ক্লিয়ার? ডিএনএ কাকে বলে এলে আমরা নিশ্চয়ই লিখতে পারবো। এবারে দেখো ডিএনএর রাসায়নিক উপাদান, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, ডিএনএর কেমিক্যাল কম্পোনেন্টস। তো চলো একবার দেখে নাও, ডিএনএগুলো 3টে অংশ নিয়ে গঠিত, 3টে উপাদান নিয়ে গঠিত। নাম্বার 1, 2, 3। ডিএনএর প্রধান যেটা উপাদান সেটা হলো একটি শর্করা। সেই শর্করা কীরকম না, ডিঅক্সিরাইবোজ জাতীয় শর্করা, এবং সেটা হচ্ছে পেন্টোজ শর্করা। পেন্টোজ কেন? 5টা কার্বন অণু থাকে তাই পেন্টোজ। ঠিক এরকম দেখতে হবে, এরকম এরকম স্ট্রাকচার, পেন্টোজ শর্করা। তাহলে ডিএনএর যে শর্করা থাকে সেটা ডিঅক্সিরাইবোজ জাতীয় পেন্টোজ শর্করা দ্বারা ডিএনএ গঠিত। নাম্বার 2, ডিএনএর উপাদান কি? নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস বলতে পারি ক্ষার। ডিএনএর যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে সেই নাইট্রোজেন বেসগুলো আবার 2 ধরনের বেস আছে। ডিএনএর নাইট্রোজেন বেস 2 ধরনের, একটা হচ্ছে পিউরিন আর একটা পিরিমিডিন। কি বললাম? নাইট্রোজেন বেসগুলো একটা পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। এই পিউরিনগুলো 2 ধরনের হয় ডিএনএর ক্ষেত্রে, অ্যাডেনিন, গুয়ানিন। এ দ্বারা অ্যাডেনিনকে এবং জি দ্বারা গুয়ানিনকে প্রকাশ করব, আর পিরিমিডিনকে থাইমিন এবং সাইটোসিন। ঠিক আছে? তাহলে পিউরিন 2 রকম, অ্যাডেনিন, গুয়ানিন, এবং পিরিমিডিন 2 রকম বেস, নাইট্রোজেন বেস, যেটা হচ্ছে থাইমিন এবং সাইটোসিন। ক্লিয়ার? তাহলে এই 4 রকমের অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন 4 রকমের নাইট্রোজেন বেস কিন্তু ডিএনএর রাসায়নিক একটি গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট 3 নম্বর যে উপাদান ডিএনএতে রয়েছে সেই 3 নম্বর উপাদান হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, বা এটাকে আমরা বলতে পারি ফসফেট গ্রুপ। ফসফেট গ্রুপ। ওকে, তাহলে আমরা কি পেলাম? একটা ডিএনএ কি নিয়ে গঠিত? একটা ডিএনএ অণু 3টে উপাদান নিয়ে গঠিত মেনলি। একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, একটা নাইট্রোজেন বেস, আর একটি হচ্ছে ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ। এখন দেখো এখানে আমরা বিশেষভাবে নাইট্রোজেন বেসের দিকে যদি তাকাই তাহলে এখানে দেখতে পাবো যে পিউরিন 2 রকমের আছে, অ্যাডেনিন, গুয়ানিন, এবং পিরিমিডিন 2 রকম আছে, থাইমিন, সাইটোসিন। তো এখানে সব সময় মাথায় রাখবে একটি পিউরিনের সঙ্গে একটি পিরিমিডিনের বন্ডিং হয়, অর্থাৎ পিউরিন বেস এবং পিরিমিডিন বেস নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, এবং সেক্ষেত্রে এ এর সঙ্গে টি এবং জি এর সঙ্গে সি। কিভাবে না, এ ডাবল বন্ড টি এবং জি ট্রিপল বন্ড সি, অর্থাৎ একটা অ্যাডেনিন একটা থাইমিনের সঙ্গে 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, একটা গুয়ানিন একটা সাইটোসিনের সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, আরও একবার একটা অ্যাডেনিন একটা থাইমিনের সঙ্গে 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, একটা গুয়ানিন একটা সাইটোসিনের সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। ওকে,
তো এখানে আরও একটি কথা বলার, সেটা হচ্ছে এই যে ডিএনএ অণু, যার রাসায়নিক উপাদানগুলো আমরা জানলাম, তার এই উপাদান তিনটে একসঙ্গে যে অণুটা গঠন করে, অর্থাৎ এটা পেন্টোজ শর্করা যেটা ডিঅক্সি রাইবোজ জাতীয়, নাইট্রোজেন বেস এবং ফসফেট গ্রুপ যেটা বা ফসফরিক অ্যাসিড যেটা, সেই তিনটে অণু একত্রিত হয়ে তৈরি করে নিউক্লিওটাইড। কি তৈরি করে? নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডই হচ্ছে একটা ডিএনএ অণুর একক ইউনিট। একটা ডিএনএর মূল গঠনগত কার্যগত এককই হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড কি? তার উত্তর হচ্ছে নিউক্লিওটাইড হলো একটি পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড দ্বারা গঠিত অণু। অর্থাৎ নিউক্লিওটাইডের মধ্যে তিনটে অণু থাকে বলে টাইড 3। ঠিক আছে? এখান থেকে যদি তুমি ফসফেটটাকে বাদ দিয়ে দাও, অর্থাৎ নিউক্লিওটাইড থেকে ফসফেট যদি মাইনাস করি, নিউক্লিওটাইড মাইনাস ফসফেট অণু বাদ দিলাম, তাহলে কি পাবো? নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইড যদি পরীক্ষায় আসে, পারবো আমরা নিশ্চয়ই। আরও একবার দেখে নাও। ডিএনএ অণুর একটি ডিঅক্সি রাইবোজ জাতীয় শর্করা, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফেট, এই তিনটে অণু মিলে তৈরি হয় নিউক্লিওটাইড। এবং নিউক্লিওটাইড থেকে যদি একটি ফসফেট বাদ চলে যায়, তাহলে পড়ে থাকবে নিউক্লিওসাইড। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এখানে ডিএনএ যে অণুর গঠন, সেটা অবশ্যই মাথায় রেখো পেঁচানো সিঁড়ির মতো। তোমরা যে কোনো দেখবে পুরনো বাড়িতে যে লোহার সিঁড়িগুলো থাকে না, বাঁকা বাঁকা পেঁচানো, সেই রকম পেঁচানো হচ্ছে ডিএনএ অণুর গঠন। এবং এক্ষেত্রে তোমার যেটা সুগার অর্থাৎ পেন্টোজ শর্করা, সেই পেন্টোজ শর্করা এখানে একটা দেখো 5টা বাহু দ্বারা গঠিত পেন্টোজ একটা শর্করা। এর 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত থাকে একটি নাইট্রোজেন, আর এইখানে থাকে একটি ফসফেট 3 নম্বরে এটি ফসফেট। এখানে বিশেষভাবে মনে রেখো ফসফেটটা এবং সুগারটা অর্থাৎ শর্করাটা, এরা ডিএনএ অণুর যে হাতলটা, সিঁড়ির যে হাতল, পেঁচালো সিঁড়ির যে হাতল, সেই হাতল গঠন করে। আর সিঁড়ির যে ধাপগুলো, সেই স্টেয়ারগুলো গঠন করে নাইট্রোজেন বেস। একটুখানি মনে রেখো, ঠিক আছে? আর ডিএনএ অণুর এই যে দ্বিতন্ত্রী নকশা, ডিএনএ অণুর এই দ্বিতন্ত্রী নকশা প্রথম প্রকাশ করেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। কি বললাম? বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক, এই দুজনে মিলে ডিএনএ অণুর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক, মনে থাকবে 1953 সালে তারা ডিএনএ অণুর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন এবং এ বিষয়ে তারা নোবেল পুরস্কারও পেয়েছিলেন। ঠিক আছে? তাহলে এবারে আমরা চলে যাব নিউক্লিক অ্যাসিডের একটি উপাদান আমরা জেনে নিলাম, ডিএনএর বিভিন্ন কেমিক্যাল কম্পোনেন্টগুলো সম্পর্কে জেনে নিলাম। এবারে চলে যাব আমরা ডিএনএ অংশটি মুছে দিয়ে চলে যাব আরএনএতে। সোজা চলে যাব আমরা আরএনএতে। দেখো ডিএনএর মতো আরএনএও কিন্তু 3টে অণু দ্বারা গঠিত। এক্ষেত্রে যে সুগারটা থাকে অর্থাৎ শর্করাটা থাকে, এটা শুধুমাত্র রাইবোজ জাতীয় শর্করা। আরএনএ শর্করাটা কি বললাম? রাইবোজ জাতীয়। ওকে, রাইবোজ শর্করা। নেক্সট এখানেও নাইট্রোজেন বেস থাকবে, নাইট্রোজেন বেস, আর এখানেও থাকবে ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড। তাহলে আরএনএ ঠিক ডিএনএর মতো 3টে উপাদান নিয়ে গঠিত, রাইবোজ জাতীয় শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড। তাহলে এখানে ডিএনএ থেকে আরএনএ আলাদা কোথায়? আলাদা হচ্ছে নাইট্রোজেন বেসের ওই জায়গাটাই। কোথায়? না ডিএনএতে যে থাইমিনটা থাকে তার পরিবর্তে আরএনএতে থাকে ইউরাসিল। মনে করে দেখো নাইট্রোজেন বেসের 2 রকম নাম বলেছিলাম আমরা। কি কি বলো তো? একটা পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিন আর পিরিমিডিন। এই পিউরিন যেটা পিউরিন, সেটা তো আমি বলেছি অ্যাডেনিন এবং গুয়ানিন, এ এবং জি। আর পিরিমিডিন
এটা থাইমিন এবং সাইটোসিন ছিল ডিএনএতে, থাইমিনের পরিবর্তে এখানে হবে ইউ মানে ইউরাসিল এবং সাইটোসিন। ওকে, তাহলে এই যে ইউরাসিল চলে এলো আরএনএতে, এইটা কিন্তু ডিএনএতে ছিল না। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন হতে পারে পরীক্ষায়, ডিএনএর কোন বেসটি আরএনএতে থাকে না? উত্তর ডিএনএর থাইমিন আরএনএতে থাকে না। উল্টিয়ে আরএনএর কোন বেসটি ডিএনএতে থাকে না? না, আরএনএর ইউরাসিল বেসটা ডিএনএতে থাকে না, অর্থাৎ ডিএনএর থাইমিনের পরিবর্তে আরএনএতে ইউরাসিল থাকে। ওকে, আর আরএনএ সম্পর্কে আরেকটি কথা তোমাদের বলি যে আরএনএ ডিএনএর যেমন প্রধান কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা, তেমনি আরএনএর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করা। ওকে, তাহলে এবার চলো ডিএনএ আরএনএ দুটো আমরা জেনে নিলাম যে একটি ক্রোমোজোমের অন্যতম একটি উপাদান হচ্ছে নিউক্লিক অ্যাসিড। সেই নিউক্লিক অ্যাসিড দু রকমের, একটা ডিএনএ একটা আরএনএ। ডিএনএর কেমিক্যাল কম্পোনেন্টগুলো আমরা ইতিমধ্যে জেনেছি, এখন আরএনএগুলো আমরা জেনে নিলাম। ওকে, চলো এবারে আমরা চলে যাব ডিএনএ আর আরএনএ যে উপাদানগুলো নিউক্লিক অ্যাসিডের আমরা পড়ে নিলাম, তাদের পরীক্ষায় কিন্তু পার্থক্যগুলো খুব আসে। ডিএনএ আরএনএর পার্থক্য, ডিএনএ এবং আরএনএ খুবই ইম্পর্ট্যান্ট একখানা পার্থক্য। তো এখানে দেখো যদি পরীক্ষায় আসে যে ডিএনএ এবং আরএনএর পার্থক্যগুলো লেখো, খুব সিম্পল। নাম্বার 1, ডিএনএ ডিঅক্সি রাইবোজ জাতীয় শর্করা দ্বারা গঠিত, আরএনএ রাইবোজ শর্করা দ্বারা গঠিত। নাম্বার 2, ডি মানে দ্বি, এই কথাটা মাথায় রাখবা, ডি মানে দ্বি, অর্থাৎ ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী, আরএনএ একতন্ত্রী মানে সরল রৈখিক। ওকে, কার্যগতভাবে তুমি যদি বলো ডিএনএ বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে, আরএনএ কি করে? প্রোটিন সংশ্লেষ করে। ডিএনএ বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে আর আরএনএ প্রোটিন সংশ্লেষ করে। এছাড়াও ডিএনএর আরও একটি ডিএনএ আরএনএ পার্থক্য বলতে পারো, ডিএনএতে থাইমিন থাকে, আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। 4টে পার্থক্য দিলেই 3 নম্বর পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা ডিএনএ আরএনএ পার্থক্য কিন্তু জেনে নিলাম এবং সেই সঙ্গে আমাদের মোটামুটি ক্রোমোজোমের রাসায়নিক উপাদান শেষ হলো। আমরা আশা করি বাড়িতে এই অংশটিকে খুব ভালোভাবে তৈরি করব, শুধু জানার জন্য নয়, পরীক্ষার জন্য, তোমার নিজের জন্য বটে। ঠিক আছে, এখান থেকে কিন্তু মাধ্যমিকে আমি আগে বলেছিলাম যে জীবনবিজ্ঞানের সেকেন্ড অধ্যায় যেটা জীবনের প্রবাহমানতা, কন্টিনিউটি অফ লাইফ, সেখানে 17 নম্বর বরাদ্দ আছে এবং একটি 5 নম্বরের বড় কোশ্চেন কিন্তু এখান থেকে থাকবেই। সেটা ক্রোমোজোম থেকে থাকতে পারে, সেল ডিভিশন থেকে থাকতে পারে। সুতরাং তোমাকে আগে থেকে তৈরি হতে হবে। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি বড় কোশ্চেনের মধ্যেই পড়ে, সুতরাং বি কেয়ারফুল। নেক্সট হচ্ছে আমাদের, আমরা সোজা চলে যাব রাসায়নিক উপাদান পরে আমরা এবারে কোষ বিভাজনের সময় কোন কোন অঙ্গাণুগুলো আমাদের হেল্প করে, সাহায্য করে, সেগুলো একবার জেনে নেব। যে সমস্ত অঙ্গাণু কোষ বিভাজনের সময় আমাদের সাহায্য করে তাদের 4টে উপাদান খুবই গুরুত্বপূর্ণ। কি কি সেই উপাদান? নাম্বার 1, নিউক্লিয়াস। নাম্বার 2, সেন্ট্রোজোম ও মাইক্রোটিবিউল। নাম্বার 3, রাইবোজোম এবং নাম্বার 4, মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস অফ সেল যাকে আমরা বলি, সেই মাইটোকন্ড্রিয়া। তো পরীক্ষাতে যদি তোমাকে প্রশ্ন করে সেল ডিভিশন বা কোষ বিভাজনের সময় কোন কোন অঙ্গাণুগুলো কাজে লাগে, প্রয়োজন হয়, তাহলে তাদের নামের তালিকা কিন্তু আমি ইতিমধ্যেই বোর্ডে লিখে দিয়েছি। নিউক্লিয়াস কি করে তোমরা জানো? নিউক্লিয়াসের মধ্যে একটি অন্যতম উপাদান হচ্ছে ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন ফাইবার, যেটা সেখান থেকে কি তৈরি হয়? গত জীবনবিজ্ঞানের আগের ক্লাসে আমরা কি শিখেছি? ক্রোমোজোম। নিউক্লিয় জালিকাগুলো পাক খেয়ে পেঁচালো হয়ে কঠিন কাঠির মতো অংশে পরিণত হয়, যেটা ক্রোমোজোম। সুতরাং ক্রোমোজোম তৈরি না হলে কোষ বিভাজন হবে না। তাই কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াসের গুরুত্ব কিন্তু একদম অপরিসীম বলা যায়, তাই না? নেক্সট হচ্ছে, তাহলে নিউক্লিয়াস হয়ে গেল।
নেক্সট হচ্ছে সেন্ট্রোজোম ও মাইক্রোটিবিউল। এরা কি করে না, কোষ বিভাজনের, বিশেষ করে মাইটোসিস কোষ বিভাজনের একটা দশা যেটা মেটাফেজ দশা, সেই সময় দেখবে আমরা যখন সেখানে যাব, আমি বিস্তারিত বলবোই তোমাদের, তো সেখানে একটুখানি মাথায় রেখো যে মেটাফেজ দশায় বেমতন্তু গঠিত হয়, ঠিক আছে। তো সেই বেমতন্তু গঠনের কাজে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থেকে যে অ্যাস্ট্রাল রশ্মিগুলো নির্গত হয়, সেই অ্যাস্ট্রাল রশ্মি বেমতন্তু গঠন করে। আর উদ্ভিদ কোষে তো তোমরা জানো সেন্ট্রোজোম নেই, তার জন্য উদ্ভিদ কোষে কি করে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিবিউল দ্বারা তোমার বেমতন্তু গঠিত হয়। তাহলে এই যে সেন্ট্রোজোম এবং মাইক্রোটিবিউল, এরা কোষ বিভাজনে কীভাবে সাহায্য করে না, সেন্ট্রোজোম অ্যাস্ট্রাল রশ্মি নির্গত করার মাধ্যমে বেমতন্তু গঠন করে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম না থাকার জন্য মাইক্রোটিবিউলের মাধ্যমে বেমতন্তু গঠন করে। ওকে, নেক্সট হচ্ছে রাইবোজোম। রাইবোজোম যেখানেই পাবে চোখ বন্ধ করে মাথায় রেখো, রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, সুতরাং এর কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। নেক্সট মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি, কি বলি বলো, মনে পড়েছে? পাওয়ার হাউস অফ সেল, ক্লাস 9-এই পড়েছিলে। মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি কোষের শক্তিঘর, কারণ এ কী করে না, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে এটিপি অণুগুলো সঞ্চিত থাকে সেটা কোষের যাবতীয় কার্য সম্পাদনের জন্য সমস্ত শক্তির যোগান দেয়। এক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াই কিন্তু আমাদের কোষ বিভাজনের জন্য যে শক্তির প্রয়োজন হয় সেগুলো যোগান দেয়। ওকে, তাহলে নিউক্লিয়াস, সেন্ট্রোজোম এবং মাইক্রোটিবিউল, সেই সঙ্গে রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়া আমাদের সেল ডিভিশন বা কোষ বিভাজনের সময় বিশেষভাবে কাজে লাগে। ওকে, নেক্সট আমরা চলে যাব কোষ বিভাজনের তাৎপর্য, সিগনিফিক্যান্স অফ সেল ডিভিশন। কি কি সিগনিফিক্যান্স আছে? 3টে তাৎপর্যের কথা তোমরা মনে রাখবে। কোষ বিভাজনের সিগনিফিক্যান্স বা তাৎপর্য, নাম্বার 1 বৃদ্ধি, নাম্বার 2 ক্ষয় পূরণ, এবং নাম্বার 3 প্রজনন। ব্যাস, অন্তত পক্ষে 3টে হেডলাইন মাথায় রেখো। কোষ বিভাজনের তাৎপর্যগুলো কি কি? নাম্বার 1 বৃদ্ধি, অর্থাৎ জীবেদের সার্বিক বিকাশের ক্ষেত্রে, জীবেদের সার্বিক বৃদ্ধি, দৈহিক বিভিন্ন অঙ্গের বিকাশ, উদ্ভিদ অঙ্গ, প্রাণী অঙ্গ প্রত্যেকের বিকাশের ক্ষেত্রে কোষ বিভাজন বা সেল ডিভিশনের প্রয়োজন। নাম্বার 2 ক্ষয়পূরণ, অর্থাৎ আমাদের দেহের কোনো আঘাতপ্রাপ্ত স্থান, যেমন প্রাণীদের ক্ষেত্রে কোনো জায়গা যদি কেটে যায়, বা উদ্ভিদের ক্ষেত্রে কোনো ডাল বা কোনো কাণ্ড বা কোনো তোমার পাতার কোনো অংশ যদি তুমি কেটে ফেলো, তাহলে সেই জায়গাগুলো ক্ষয়পূরণের জন্য কিন্তু সেল ডিভিশন বা কোষ বিভাজন প্রয়োজন হয়। আর নেক্সট হচ্ছে 3 নম্বরে আছে, দেখো প্রজনন। প্রজননের ব্যাখ্যা কী দেবে না, প্রজনন কোষ বিভাজনের সঙ্গে সম্পর্ক হচ্ছে না তোমার বিভিন্ন গ্যামেট যেগুলো উৎপাদন হয়, রেণু উৎপাদন হয়, সেগুলোতে কোষ বিভাজন কিন্তু প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে কোষ বিভাজনের তাৎপর্য আমরা পেলাম 3টে, নাম্বার 1 বৃদ্ধি, নাম্বার 2 ক্ষয়পূরণ, নাম্বার 3 প্রজনন। লিখতে পারবো নিশ্চয়ই, হেডলাইনগুলো মনে রেখো, ব্যাখ্যা এমনি এমনি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবারে কোষ বিভাজনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা কোনো রকমভাবেই তোমরা স্কিপ করে যেতে পারো না, সেটা হচ্ছে টাইপস অফ সেল ডিভিশন, কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজনের প্রকারভেদ দেখো, আমরা এবারে প্রকারভেদে চলে এলাম। প্রকারভেদ, কোষ বিভাজন 3 প্রকারের হয়। একটি হচ্ছে অ্যামাইটোসিস, সেকেন্ড মাইটোসিস, এবং থার্ড হচ্ছে মিওসিস। আমরা এই 3 প্রকারের কোষ বিভাজন দেখতে পাই। এক এক করে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই দেখো অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কাকে বলে না, এটা প্রথমেই জেনে রাখবে, এটা নিম্ন শ্রেণীর প্রাণীদের মানে জীবেদের কোষ বিভাজন পদ্ধতি। কাকে বলে না, কোনো রকম বেমতন্তু গঠন ব্যতিরেকেই ছাড়াই কি করে
না জনিত্রী কোষ যখন সরাসরি জনিত্রী কোষের নিউক্লিয়াসটি এবং সাইটোপ্লাজমটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, তখন তাকে আমরা বলবো অ্যামাইটোসিস কোষ বিভাজন। আরও একবার দেখো, নিম্ন শ্রেণীর জীবেরা তাদের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে যখন সরাসরি কোনো রকম বেমতন্তু গঠন ব্যতিরেকেই সরাসরি দুটি অপত্য কোষ তৈরি করে ফেলে, তখন তাকে আমরা বলবো অ্যামাইটোসিস। স্থান অ্যামাইটোসিস কোথায় ঘটে? অ্যামাইটোসিস ঘটে অ্যামিবা, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এই সমস্ত নিম্ন শ্রেণীর জীবেদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে অ্যামাইটোসিস ব্যবহৃত হয়। তো কীভাবে ঘটে একবার দেখা যাক তো, চলো দেখো। অ্যামাইটোসিস, এখানে একটি যদি এককোষী প্রাণী আমি আঁকি, এককোষী জীবদেহ, তাহলে এখানে মাঝখানে তার নিউক্লিয়াসটা রয়েছে, এটা নিউক্লিয়াস। এ কি করে, এর যে সাইটোপ্লাজম অংশ, এটা কিঞ্চিত দুই পাশে খাঁজ তৈরি হয়, দুই পাশ থেকে দুটো খাঁজ তৈরি হয়। ঠিক নিউক্লিয়াসটাও কিন্তু সেই সময় ডাম্বেল আকার ধারণ করে, ঠিক আছে। পরবর্তীতে গিয়ে কি করে, দুই পাশে দুটো অপত্য কোষ সৃষ্টি হয়ে যায়, যাদের দেখো আগে ছিল একটি কোষ এবং একটি নিউক্লিয়াস, এখন দুটি কোষ দুটি নিউক্লিয়াস। এটিকে যদি আমরা বলি জনিত্রী কোষ, জনিত্রী কোষ, তাহলে এই দুটি হবে অপত্য কোষ, অর্থাৎ এটি হচ্ছে আমাদের প্যারেন্ট সেল, এটি হচ্ছে আমাদের ডটার সেল। বোঝা গেল? নেক্সট আমরা চলে যাব কোষ বিভাজনের সেকেন্ড পদ্ধতি, যেটাকে আমরা বলবো মাইটোসিস। তাহলে অ্যামাইটোসিস আমরা বুঝে নিলাম, খুব সহজ একটা পদ্ধতি কোষ বিভাজনের, এবং এটা নিম্ন শ্রেণীর ব্যাকটেরিয়া, ইস্ট, এদের দেহে ঘটে। মাইটোসিস প্রথমে আমরা জেনে নেব সংজ্ঞা। মাইটোসিস কাকে বলে? না কোষ বিভাজনের যে পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়ে সমসংখ্যক, সম আকৃতি বিশিষ্ট এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ তৈরি করে, তাকে আমরা বলবো মাইটোসিস। আরেকবার বলতে হবে, যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন, সম আকৃতি বিশিষ্ট, সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য ক্রোমোজোম তৈরি করে, সেই প্রক্রিয়াকে বলা হয় মাইটোসিস। তাহলে মাইটোসিস কোথায় ঘটে? না মাইটোসিস ঘটে যে কোনো উন্নত উদ্ভিদ এবং প্রাণীদের দেহ মাতৃকোষে ঘটে। উন্নত উদ্ভিদ ও প্রাণীদের দেহ মাতৃকোষে, অর্থাৎ এই যে আমাদের দেহের যে বৃদ্ধি, সার্বিক বৃদ্ধি, সেই সার্বিক বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে মাইটোসিস। সুতরাং আমরা বলতে পারি দেহ মাতৃকোষে মাইটোসিস ঘটে। এখন মাইটোসিসের একটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমাদের পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে, যে মাইটোসিসকে আমরা বলি সদৃশ বিভাজন। কি বলি? পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মাইটোসিসকে সদৃশ বিভাজন কেন বলা হয়? হোমোলোগাস সেল ডিভিশন। দেখো, আমরা এখানে তিনটে পয়েন্ট ইউজ করব উত্তর দিতে গিয়ে। কি কি? নাম্বার 1, মাইটোসিস প্রক্রিয়ায় জনিত্রী কোষটা বিভাজিত হয়ে যে দুটি অপত্য কোষ তৈরি করে, তাদের কি হয়? ক্রোমোজোমের সংখ্যা সমান হয়, অর্থাৎ অপত্য কোষ এবং মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা সম হয় বা সমান হয়। নাম্বার 2, অপত্য কোষগুলি মাতৃকোষের ন্যায় সমগুণ সম্পন্ন হয়। এবং নাম্বার 3, এরা সম আকৃতি বিশিষ্ট হয়, অর্থাৎ অপত্য কোষগুলো মায়েদের সম আকৃতি বিশিষ্ট হয়। তাহলে পয়েন্টগুলো যদি আমি হাইলাইট করি, দেখো তিনটে সম ব্যবহার করবে। কি কি সেই সম? সমগুণ, সম আকৃতি এবং সম বা সমান সংখ্যক ক্রোমোজোম। এই তিনটে কারণের জন্য আমরা মাইটোসিসকে বলবো হোমোলোগাস সেল ডিভিশন। ওকে, মাইটোসিসকে সদৃশ বিভাজন কেন বলা হয়? আরও একবার, মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, এবং সেই অপত্য কোষগুলিতে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ন্যায় সমান হয়, আকৃতিগুলো মাতৃকোষের ন্যায় হয় এবং তাদের গুণগুলো মাতৃকোষের ন্যায় সমগুণ সম্পন্ন হয়। সেই কারণে মাইটোসিসকে আমরা বলবো সদৃশ বিভাজন বা হোমোলোগাস সেল ডিভিশন। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট, সোজা চলে যাব আমরা কোষ বিভাজনের
3 নম্বর যে প্রক্রিয়া ছিল, কি ছিল সেটি? মিওসিস। তাহলে আমরা জানলাম অ্যামাইটোসিস, মাইটোসিস, এবারে জেনে নেব মিওসিস সম্পর্কে। তো প্রথমেই দেখো মিওসিস কাকে বলে। মিওসিস হচ্ছে কোষ বিভাজনের যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টে অপত্য কোষ তৈরি করে, তাকে বলা হয় মিওসিস। আরও একবার, কোষ বিভাজনের যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ তৈরি করে, তাকে আমরা বলবো মিওসিস। এবং এক্ষেত্রে বিশেষভাবে মনে রেখো, প্রথমবার হ্রাস বিভাজন এবং পরের বার সমবিভাজনের মাধ্যমে কিন্তু কোষ বিভাজন হয়। প্রথমবার হ্রাস বিভাজন, পরের বার সমবিভাজনের মাধ্যমে মিওসিস সম্পন্ন হয়। তো এক্ষেত্রে মিওসিসকে আমরা আবার একটা বিশেষ নামে ডাকবো, সেটা হচ্ছে মিওসিসকে আমরা বলবো হ্রাস বিভাজন। পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসে, মিওসিসকে আমরা কেন হ্রাস বিভাজন বলবো? না, মিওসিস প্রক্রিয়ায় যদি জনিত্রী মাতৃকোষে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে অপত্য কোষে সেই সংখ্যা কমে গিয়ে হয় n, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় বলে, অপত্যে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় বলে মিওসিসকে আমরা বলবো হ্রাস বিভাজন। মনে থাকবে? আবারও মনে করিয়ে দিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে প্রথমে যে 2n সংখ্যক জনিত্রীর দেহে ক্রোমোজোম ছিল, পরবর্তীতে সেটা বিভাজিত হয়ে হ্রাস বিভাজনের মাধ্যমে n সংখ্যক ক্রোমোজোম তৈরি করে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো দেখে নাও। এখানে 2n জনিত্রীর দেহে 2n, এ কী করে? এ হ্রাস বিভাজনের মাধ্যমে অপত্যে হয়ে যায় n। এবার আমরা জানি এটা হচ্ছে হ্রাস বিভাজন, প্রথম স্টেজে এটা কি হয়? হ্রাস বিভাজন, হ্রাস পায়। এখান থেকে আবার n n n n, ঠিক আছে? এই এনগুলো আবার মিলিত হলে দেখো 2n 2n, অর্থাৎ যা ছিল আবার কিন্তু তাই হয়ে গেল। এইভাবে মিওসিস প্রক্রিয়ায় ক্রোমোজোমের সংখ্যার হ্রাস ঘটিয়ে পরবর্তী প্রজাতির মধ্যে ক্রোমোজোমের সংখ্যাকে ফিক্সড রাখা, ধ্রুবক রাখা, কনস্ট্যান্ট রাখার জন্যই মিওসিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি সেল ডিভিশন। পরীক্ষায় প্রশ্ন আসে, মিওসিস তোমার কিভাবে প্রজাতির মধ্যে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখে। তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, আমাদের ক্রোমোজোমের সংখ্যা কটি? 46টি। পৃথিবীর যে কোনো মানুষের ক্রোমোজোমের সংখ্যা 46। তেমনি মটরের বলেছিলাম 14টি, পায়রার হবে হয়তো 80টি, এরকম বলেছিলাম আমি, যে একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে এই ক্রোমোজোমের সংখ্যা কিন্তু ধ্রুবক থাকে। এবং সেই ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকার পেছনে প্রধান যিনি দায়ী, তিনি হলেন মিস্টার মিওসিস। ওকে, মিওসিসের স্থান কোথায় ঘটে? না, মিওসিস সাধারণত দেখতে পাওয়া যায় জনন কোষে। জনন কোষ বলতে শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলোতে আমরা মিওসিস ঘটতে দেখব। ঠিক আছে, মিওসিস তোমার জনন কোষে ঘটে থাকে। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের মাধ্যমিক জীবন বিজ্ঞানের সেকেন্ড অধ্যায়, জীবনের প্রবাহমানতার পার্ট 3 ক্লাস। এখানে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে কি কি শিখলাম একবার মনে করিয়ে দিই তোমাদের। আমরা প্রথমেই যেটা একটা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, ক্রোমোজোমের কেমিক্যাল কম্পোনেন্ট অর্থাৎ রাসায়নিক উপাদান। সেখানে আমরা দেখেছিলাম প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের কথা। প্রোটিনগুলো 2 রকমের ছিল, হিস্টোন, নন হিস্টোন। নিউক্লিক অ্যাসিডগুলো 2 রকমের ছিল, ডিএনএ এবং আরএনএ। সেখানে ডিএনএর কেমিক্যাল কম্পোনেন্ট অর্থাৎ রাসায়নিক উপাদানগুলো জানলাম, আরএনএর রাসায়নিক উপাদানগুলো আমরা জেনেছি। ডিএনএ আরএনএর পার্থক্যগুলো আমরা শিখে নিয়েছি এতক্ষণ, তাই না? তারপরেই আমরা জেনে নিলাম যে কোষ বিভাজন কালে কোন কোন অঙ্গাণুগুলো আমাদের সাহায্য করে, এবং শেষে 3 প্রকারের যে কোষ বিভাজন আমাদের রয়েছে, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এই 3 প্রকার কোষ বিভাজন সম্পর্কে, তাদের স্থান, তাদের সংজ্ঞা, তাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, সেগুলো আমরা জেনে নিলাম। তোমরা আর কিছুদিন অপেক্ষা করো, আমরা আবারও পুনরায় আমাদের এই যে জীবনের প্রবাহমানতা তার পার্ট 4-এ যখন চলে আসবো আমরা, তখন এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা কিনা কোষচক্র বা সেল ডিভিশন, সেটা নিয়ে আমরা আমাদের পরবর্তী কোনো এক ক্লাসে আলোচনা করব।
ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই পড়াশোনার মধ্যে থাকবে, কারণ বুঝতেই পারছো তোমাদেরকে এই ক্লাসগুলো নিতে গিয়ে কিন্তু আমাদেরকেও প্রচুর পরিশ্রম করতে হয়। সুতরাং আমাদের এই পরিশ্রমগুলো যাতে বৃথা না যায়, আমাদের এই লক্ষ্যগুলো আমাদের সবার, আমাদের বলতে তোমরা আমরা সবার মিলে আমাদের সবার লক্ষ্য মিশন 2026, সেখানে তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হোক সেই আশীর্বাদ আমরা করব। কিন্তু দেখো, শুধুমাত্র আশীর্বাদ, দোয়া, প্রার্থনা এগুলোতে রেজাল্ট ভালো হবে না। রেজাল্টকে ভালো করতে গেলে নিজেকে কিন্তু 100% দিতেই হবে। তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। আমরা তোমাদের ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড, আমরা তোমাদের পথ প্রদর্শক, এই কথা তোমাদের আগে আমি বলেছিলাম। সুতরাং পড়াশোনার কোনো বিকল্প নেই, সব কিছু করো, সামাজিক কাজকর্ম, বাড়ির কাজকর্ম, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা, সমস্ত কিছু চালিয়ে যাও, কিন্তু পড়াশোনার বেলায় কিন্তু কোনো রকমভাবে ফাঁকি দেওয়া চলবে না। ওই জায়গায় তোমাকে 100% দিতেই হবে। তাহলে দেখবে তোমার যে ভবিষ্যতের লক্ষ্য, আজকে তুমি কষ্ট করো, আগামী 10 যুগ ধরে তুমি কিন্তু আনন্দে কাটাবে। আর আজকেই যদি তুমি সমস্ত আনন্দ করে নাও, তাহলে আগামী প্রজন্ম, আগামী তোমার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। এই কথা তোমাকে মাথায় রাখতেই হবে। যাই হোক, সায়েন্স উইথ মিন্টু স্যারের সমস্ত যারা দর্শক, সমস্ত যারা শিক্ষার্থী, প্রত্যেককে আবারও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই টাটা।